প্রথমে আমি একটু জনাব নুরুল ইসলাম সাদ্দাম আপনার কাছে একটু যেতে চাই। আপনি জানেন যে এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেইখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন। আমি আপনার কথাটা বলি। আপনি সেইখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু ৭১-এর যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে? যেমন আমি আপনাকে প্রশ্ন করছি, আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে হচ্ছে। আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের, যে আপনারা কোনো একটা প্রশ্ন করা, কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা। আমি শুধু জনাব রনির একটি কথাই আপনার দৃষ্টিতে আনতে চাই, সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ না। তিনি বলেছেন সম্ভবই না। আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি যে এটা তো সম্ভব না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার খালেদ মহিউদ্দিন, আপনার কথা থেকে এখানে তিনটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারলাম। আপনার একটা হচ্ছে আপনি বলছেন যে আপনি যখন জামাত শিবিরকে প্রশংসা করেন তখন নেট দুনিয়া আপনাকে প্রশংসা করে ভাসিয়ে দেয়। সেকেন্ড হচ্ছে আপনি যখন তাদের বিপক্ষে কথা বলেন তখন মানুষ আপনাকে অশ্রাব্য অসভ্য ভাষায় গালিগালাজ পারে। তৃতীয়টা হচ্ছে যে আপনি এখানে বাংলাদেশ পন্থা, মধ্যম পন্থা, পাকিস্তান পন্থা এবং ভারত পন্থা নিয়ে অবশ্যই আপনি কথা বলেন নাই। আপনি বলছেন মধ্যম বাংলাদেশ পন্থা এবং পাকিস্তান পন্থা আপনার এই টকশোতে। আপনার এই টকশোতে আরেকটা জিনিস আপনি চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে আপনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন এবং এই টকশোতে আপনি তার প্রথম স্ট্যাটাস নিয়ে কথা বলেছেন, দ্বিতীয় স্ট্যাটাস নিয়ে কথা বলেন নাই। এটা হচ্ছে আপনার এক ধরনের হলুদ সাংবাদিকতা, যেটাকে বলে ইয়েলো জার্নালিজম। আচ্ছা, যাই হোক, এবার আসি। আপনি যে বললেন যে আপনি যখন তাদের পক্ষে কথা বলেন তখন মানুষ আপনাকে প্রশংসা করে নেট দুনিয়ায় ভাসিয়ে দেয়, স্পেশালি যখন আপনি জামাতের কথা বলেন বা শিবিরের কথা বলেন তখন। আচ্ছা, আপনি এটা রিয়ালাইজ করতে পারেন না যে আপনাকে কেন মানুষ প্রশংসা করে? জামাত শিবির হচ্ছে একটা নির্যাতিত মজলুম একটা দল, যাদের ইতিহাসে কোনো দুর্নীতির কোনো ছাপ নাই, যারা কখনো কারো হক নষ্ট করে নাই, যারা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, যারা রাস্তাঘাটে দুর্নীতি চাঁদাবাজের সাথে এঙ্গেজ নাই। মানুষ বুঝতে পারছে যে জামাত শিবির বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে জামাত শিবির, যা মানুষ বোঝে। এজন্য যখন আপনি মজলুমের পক্ষ নেন, মানুষ তখন আপনার পক্ষ নেয়। আবার যখন আপনি বিপক্ষে কথা বলেন তখন মানুষ বুঝে যে আপনি এবার প্র্যাকটিসিং ইয়েলো জার্নালিজম। আচ্ছা, মিস্টার খালেদ মহিউদ্দিন, আর অল দ্য পিপল হু ইনসাল্ট ইউ, দে আর জামাত শিবির সাপোর্টার্স? Obviously, of course not. They are ordinary people. They understand that you are practicing yellow journalism. That's why insults are being used as a tool to hold you accountable. When you engage in yellow journalism, people will respond this way. Remember it. আপনি কিভাবে ইয়েলো জার্নালিজম করতেছেন আমি সেই বিষয়ে কিছু সুনির্দিষ্ট কিছু তথ্য আমি তুলে ধরবো, যে আপনারা কীভাবে ইয়েলো জার্নালিজম করেন। এবং বাংলাদেশের মানুষ এতটাই সচেতন, বাংলাদেশের মানুষ এখন এই হলুদ সাংবাদিকতাকে এতটাই ঘৃণা করে, যেই কারণে আপনাকে অশ্রাব্য এবং অশ্লীল ভাষায় গালিগালাজ পারে। আচ্ছা খালিদ মহিউদ্দিন,
আওয়ামী লীগের সময় তো 10,000 রাজাকারের লিস্ট তৈরি হয়েছিল, তাই না? সেখানে আওয়ামী লীগের কতজন ছিল? আওয়ামী লীগের 8,067 জন ছিল। বিএনপির কতজন ছিল? বিএনপির ছিল 1,037 জন। এবং সেখানে জামাত ইসলামের কতজন ছিল? অনলি 37 জন। আপনি কখনো এই বিষয়ে আওয়ামী লীগকে প্রশ্ন করেছেন যে আপনাদের ভিতরে এত রাজাকার, তাহলে 71 ইস্যু নিয়ে কেন জামাতের বিচার করলেন? আগে তো আপনাদের বিচার হওয়া প্রয়োজন ছিল, তাই না? অ্যাডভোকেট কামরুল ইসলামকে কখনো প্রশ্ন করেছেন যে স্টুপিড এখন জেলে আছে? করেছেন? লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে কখনো আপনি প্রশ্ন করেছেন, কোশ্চেন করেছেন কখনো? ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে কখনো কোশ্চেন করেছেন রাজাকারি শুনিয়ে? অ্যাডভোকেট মোসলেউদ্দিনকে কখনো কোশ্চেন করেছেন? সৈয়দা সাজেদা চৌধুরীকে কখনো কোশ্চেন করেছেন? সৈয়দ জাফরুল্লাহ, মির্জা গোলাম কাশেম, HN আশিকুর রহমান, মহিউদ্দিন খান আলমগীর, মাওলানা নুরুল ইসলাম, এদেরকে কখনো কোশ্চেন করেছেন আপনি? কখনো কি শেখ হাসিনাকে কোশ্চেন করেছেন যে আপনি কেন রাজাকারের ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিলেন? যেই শেখ হাসিনা 71-এর চেতনা ফেরি করে বিক্রি করত, যেই আওয়ামী লীগ 71-এর চেতনা ফেরি করত, রাজাকার বলে তারা এই শব্দটাকে ব্যবহার করত তাদের দুর্নীতি ঢাকার জন্য। আপনারা কি কখনো তাদের দুর্নীতি সম্পর্কে কোশ্চেন করেছেন? না তাদের এই দ্বিচারিতা সম্পর্কে কোশ্চেন করেছেন? পিপুল বুঝে, এই জন্যই তো আপনার অশ্রাব্য ভাষায় গালিগালাজ পারে। এই জন্য পাকিস্তান তো কখনো আপনার এই দেশকে বিক্রি করে নাই, জামাত ইসলাম তো কখনো এই দেশকে বিক্রি করে নাই, জামাত ইসলাম তো কখনো বলেও নাই যে আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের ভূখণ্ড তুমি পাকিস্তানের হাতে তুলে দাও। করেছে? আপনারা জামাতের সততা নিয়ে তো কখনো আপনারা কথা বলেন না। জামাত তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, একটা বার শুধু ক্ষমতার সামান্য একটু পার্ট হয়ে তারা এসেছিল। মাত্র 2 জন মন্ত্রী ছিল, 20 জন MP ছিল। তাদের তো দুর্নীতি, আওয়ামী লীগ বলেন, ফখরুদ্দিন গভর্নমেন্ট বলেন, তাদের দুর্নীতি তো কেউ খুঁজে পায় নাই। আপনারা এই যে তাদের সফলভাবে তাদের 2টা মন্ত্রণালয় এবং 20টা MP তারা সফলভাবে চালিয়েছে, এই ব্যাপারে তো কখনো প্রশংসা করেন না। এই ব্যাপারে তো কখনো বলেন না যে এদের মতো দেশপ্রেমিক আমাদের দেশে প্রয়োজন। কখনো তো এরকম বলেন না আপনারা। আপনার কি একটা 71 রাজাকার ভোতা ইস্যু আপনারা ভারতের হেজেমনি প্রতিষ্ঠিত করার জন্য আপনারা চেষ্টা করছেন। আপনারা ভারতের ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছেন, যেই ন্যারেটিভ নিয়ে বিগত 15 বছর শেখ হাসিনা যেই ন্যারেটিভ নিয়ে ক্ষমতায় ছিল, সেই ন্যারেটিভ আপনারা আবার এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন। কই, দেশে তো বর্তমানে বহুত চাঁদাবাজি, দুর্নীতি, বহুত কিছু হচ্ছে, সেই বিষয়ে তো কোনো সুনির্দিষ্টভাবে আপনারা কোনো তথ্যমূলক কোনো কিছু তুলে ধরেন না। আপনারা একটাই পড়ে আছেন, জামাত। আপনাদের মূল কথা হচ্ছে জামাত, আপনাদের ইসলাম নিয়ে চুলকানি। ইসলাম নিয়ে কেন আপনাদের এত চুলকানি? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকেই থাকে, তাহলে আপনাদের আগে সেই আওয়ামী লীগকে কোশ্চেন করা উচিত ছিল। তারা 1971 সালে মুক্তিযুদ্ধ ভারত বাংলাদেশের যে 7 দফা যে চুক্তি ছিল, সেই চুক্তির মাধ্যমে যে দেশকে বিক্রি করেছিল, সেই বিষয়ে কি আপনি আজ পর্যন্ত কথা বলেছেন? এটা হচ্ছে আপনাদের ইয়েলো জার্নালিজম। সেই 7 দফা চুক্তি কি আপনি জানেন? আপনি জানেন নিশ্চয়ই, কিন্তু কোনোদিন বলেন নাই। কেন বলেন নাই? কারণ আপনি সাংবাদিকতা করতে পারবেন না ওই বিষয় নিয়ে কথা বললে। সেই 7 দফা চুক্তি কি ছিল? 1, সামরিক সহায়তা। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ভারতীয় সামরিক সহায়তা নেওয়া হবে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ভারতীয় সামরিক সহায়তা নেওয়া হবে। ওয়েলকাম, সমস্যা নাই। তারপর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। স্বাধীনতার পর বাংলাদেশ অর্থনীতি ভারতের পরামর্শ অনুযায়ী গড়ে তোলা হবে। কেন? আমার দেশ যদি স্বাধীনতা লাভ করে, তো ভারতের পরামর্শে কেন আমার দেশের অর্থনীতি গড়ে তোলা হবে? এটা কেমন স্বাধীনতা ভাই? এটা কোন স্বাধীনতা যে আমার দেশের অর্থনীতি ভারতীয় পরামর্শ অনুযায়ী গড়ে তোলা হবে? আমার পকেটের টাকার হিসাব করবে আরেকজন। এটা কি লজিক? 3, পররাষ্ট্রনীতি। বাংলাদেশের কূটনৈতিক নীতি ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমার কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ যদি একটি স্বাধীন সার্বভৌম দেশ হয়, তাহলে ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কেন রাখতে হবে? 4, সামরিক উপস্থিতি। প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারবে।
কেন? প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী কেন বাংলাদেশে প্রবেশ করতে পারবে? এটা কেমন স্বাধীনতা? অস্ত্র সরবরাহ প্রতিদান। 5 নাম্বার, মুক্তিযুদ্ধের জন্য ভারত অস্ত্র দেবে, কিন্তু এর প্রতিদান পরবর্তী সময়ে বাংলাদেশকে তাদের দিতে হবে। তো এটা খোলা কেন রাখা হলো না? আমরা কি প্রতিদান দিব সেটা কেন সুস্পষ্টভাবে লেখা হলো না সেই চুক্তিতে? 6, আধা সামরিক বাহিনী। স্বাধীন বাংলাদেশের জন্য একটি স্বতন্ত্র বাহিনী না গড়ে আধা সামরিক বাহিনী রাখার প্রস্তাব। কেন বাংলাদেশে একটি স্বতন্ত্র সেনাবাহিনী গড়া যাবে না? সেখানে কেন আধা সামরিক বাহিনী রাখার প্রস্তাব দেওয়া হলো? 7, রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তা। স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামো তৈরিতে ভারতীয় সহায়তা গ্রহণ করা হবে। স্বাধীনতার পর প্রশাসনিক কাঠামো তৈরিতে ভারতীয় সহায়তা গ্রহণ করা হবে। কেন? বাংলাদেশে কি কোনো বুদ্ধিজীবী নাই? বাংলাদেশে কি সামরিক বাহিনী ছিল না? প্রশাসনিক অবকাঠামো ছিল না বাংলাদেশের? কেন ভারতের সহায়তা নিতে হবে? এগুলো কি এই চুক্তির মাধ্যমে কি এই দেশকে বিক্রি করা হয় নাই? সেই বিষয়ে তো আপনারা কোনো কথা বলেন না। জামাত তো বাংলাদেশে বিক্রি করে দেয় নাই রে ভাই। আপনারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন না। বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বলেন না। বাংলাদেশ কাদের দ্বারা এই দেশ উপকৃত হবে সেই বিষয়ে কথা বলেন না। এই দেশের দেশপ্রেমিক যারা, প্রকৃত দেশপ্রেমিক যারা, তাদের নিয়ে আপনারা কথা বলেন না। এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে চরমভাবে ঘৃণা করে, কারণ আপনাদের এই হলুদ সাংবাদিকতার কারণে আওয়ামী লীগ বিগত 16.5 বছর এই দেশে রাজত্ব করতে পেরেছিল, শুধু আপনাদের মতো হলুদ সাংবাদিকতার কারণে। তাই এই দেশের মানুষ আর হলুদ সাংবাদিকতা দেখতে চায় না। আই হোপ ইউ গট মাই পয়েন্ট, প্লিজ রিমেম্বার ইট। থ্যাংক ইউ।